আমি হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বললাম, মেহেরিন প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি ভুল করেছি, তোমার কাছে মাথা নত করে ক্ষমা চাইছি, সবার সামনে চাইবো, আমি জানি তোমার সঙ্গে অন্যায় হয়েছে। গলাটা বারবার কেঁপে যাচ্ছিল। মা বয়স্ক মানুষ, অনেক কিছু না বুঝেই করেছেন, আর আমি সারা জীবন তার ঋণের কাছে নিজেকে বন্দি করে রেখেছিলাম, কিন্তু তাই বলে তোমার সঙ্গে যা হয়েছে সেটা কোনোভাবেই ঠিক হয়নি। প্লিজ আমাদের সংসারটা ভেঙে দিও না, আমাদের মেয়েটার কি দোষ, ও যেন বাবা মা দুজনকে নিয়ে বড় হতে পারে। মেহেরিন আস্তে করে মেয়েটাকে আমার কাছ থেকে একটু সরিয়ে নিল, তারপরে এমন এক দৃষ্টিতে আমার দিকে তাকালো যেখানে রাগের চেয়ে করুণাই বেশি ছিল। ও শান্ত গলায় বলল, আমাদের মেয়ে বড় হয়ে জানবে তার মা নিজের সম্মান বিক্রি করে বাঁচেনি, অপমান সহ্য করে মাথা নিচু করে থাকেনি। একটু থেমে আবার বলল, ও একজন শক্ত মাকে দেখেই বড় হবে, এমন একজন মাকে যে নিজের আত্মসম্মান বাঁচিয়ে রাখতে পেরেছে। আমার দিকে তাকিয়ে বলল, আজ আমাদের সংসার ভাঙেনি রাশেদ, যেদিন আমার সম্মান মাটিতে মিশে গেল আর তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকলে, সেদিনই এই সংসার শেষ হয়ে গিয়েছিল। মা রাগে আমার জামা টেনে বললেন, উঠ, এত ছোট হবি না, একটা মেয়ের সামনে মাথা নিচু করতে হবে, যেতে দে, দুদিন পরই বাচ্চা নিয়ে ফিরে আসবে। এর আগে মেহেরিনের মামা উঠে দাঁড়ালেন, গম্ভীর গলায় বললেন, যথেষ্ট হয়েছে, আপনি বয়সে বড় তাই সম্মান করছি, কিন্তু আমাদের মেয়ের গায়ে হাত তোলা আর তার সম্মান ভেঙে দেওয়ার পর যদি এমন কথা বলেন তাহলে আর বলার কিছু নেই। তিনি আমার দিকে তাকালেন, যে পুরুষ নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না তার কাছে আমরা আমাদের মেয়েকে ফিরিয়ে দেব না। আইনজীবীও শান্তভাবে ফাইল গুছিয়ে নিলেন, প্রয়োজনীয় কাগজপত্র আপনার ঠিকানায় পৌঁছে যাবে। আমরা আর কিছু বলার সুযোগ পেলাম না। বাড়ি থেকে বের হওয়ার সময় কার্টুন দুটো আমার হাতে ধরিয়ে দেওয়া হলো, মেহিনের কিছু কাগজ আর ব্যক্তিগত জিনিসপত্র। কার্টুন দুটো খুব ভারী ছিল না, তবুও সেদিন মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা আমি কাঁধে তুলে নিয়েছি। পুরো রাস্তা মা শুধু বলতে লাগলেন, দেখিস কদিন পর সব বুঝবে, তখনই ফিরে আসবে। আমি কোনো উত্তর দেইনি। মায়ের কোনো কথাই যেন কানে ঢুকছিল না, শুধু বুকের ভিতরে একটা অদ্ভুত শূন্যতা জমে যাচ্ছিল। বাসায় ফিরে দরজা খুলতে বুকটা আরো ভারী হয়ে গেল। ঘরটা নিস্তব্ধ, মেয়ের ছোট্ট খাটটা খালি, ঘরে এখনো শিশুর অনুষ্ঠানের সাজসজ্জার কিছু চিহ্ন রয়ে গেছে। মেহিনের ব্যবহার করা কয়েকটা জিনিসও পড়ে আছে। সবকিছু যেন আমাকে একটাই কথা মনে করিয়ে দিচ্ছিল, আমি হেরে গেছি। মাস কয়েকের মধ্যে মামলা রায় হয়ে গেল। মেহেরিন নিজের ব্যক্তিগত আর্থিক অধিকারের অনেকটাই ছেড়ে দিয়েছিল, তাই মামলাও দীর্ঘ হয়নি। চিকিৎসার কাগজপত্র, সাক্ষীদের বক্তব্য আর সব প্রমাণের ভিত্তিতে আদালত তার পক্ষে রায় দিল। আমাদের বিচ্ছেদ হয়ে গেল। প্রথম দিকে মা নিজের সিদ্ধান্তকে ঠিক মনে করতেন, কিন্তু দিন যত যেতে লাগলো আমার অবস্থা তত বদলাতে লাগলো। আমি ঠিকমতো খেতাম না, অফিস থেকে ফিরে কাপড়ও বদলাতাম না, বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে থাকতাম। ধীরে ধীরে মা বুঝতে শুরু করলেন তিনি শুধু আমার সংসার নয়, আমার জীবনটাই ভেঙে দিয়েছেন। একদিন তিনি নিজে মেহেরিনের কাছে ক্ষমা চাইতে গিয়েছিলেন, কিন্তু মেহেরিন দেখা করেননি। তার মামা শুধু বলেছিলেন, আল্লাহ যেন আপনাকে ক্ষমা করেন, কিন্তু আমাদের আর আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আজ সেই ঘটনার 3 বছর পেরিয়ে গেছে। আমার মেয়েটা এখন অনেক বড় হয়ে গেছে। আদালতের নির্ধারিত সময় অনুযায়ী সপ্তাহে 2 দিন ওর সঙ্গে দেখা করার সুযোগ পাই। মেহেরিন কখনো নিজে, কখনো তার মা কিংবা মামাকে সঙ্গে নিয়ে আসে, কিন্তু কোনোদিন আমার চোখের দিকে তাকায় না। সময়ের সঙ্গে সঙ্গে সে আবার নিজের জীবন গুছিয়ে নিয়েছে, আবার স্কুলে চাকরি শুরু করেছে। এখন সে সেই স্কুলের প্রধান শিক্ষিকা। তার মুখে আবার আগের মতো আত্মবিশ্বাস ফিরে এসেছে। আর আমি এখনো সেই একই বাসায় মায়ের সঙ্গে থাকি। মা অনেক অসুস্থ হয়ে পড়েছেন। প্রায় কাঁদতে কাঁদতে বললেন, বাবা আমাকে ক্ষমা করে দে, আমার অজ্ঞতার কারণে তোর সংসারটা ভেঙে গেল। আমি মায়ের হাত ধরে বলি, তোমাকে ক্ষমা করেছি মা, কিন্তু নিজের মনকে কোনোদিন ক্ষমা করতে পারিনি। আজ বুঝি মা বাবার প্রতি দায়িত্ব পালন করা অবশ্যই সন্তানের কর্তব্য, কিন্তু সেই দায়িত্ব কখনো নিজের জীবনসঙ্গীর সম্মান ভেঙে দিয়ে পালন করা যায় না। আমি সেদিন সত্যের পাশে দাঁড়াতে পারিনি। এক মুহূর্তে সেই দুর্বলতার মূল্য আমি হারিয়েছি আমার সংসার দিয়ে। এই অনুতাপে নিজেই হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। এটি ছিল গল্পের শেষ অংশ। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর ইনশাল্লাহ খুব দ্রুত আরো নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো আল্লাহ হাফেজ।